ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠক ফলপ্রসূ বললেন পররাষ্ট্রমন্ত্রী। দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। এবার সিলেটে পদযাত্রা শেষে এনসিপির উপর হামলা, অভিযোগের তীর সরকারি দলের বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর সাথে জুলাই যোদ্ধা শেখ আজিজুরের সাক্ষাৎ। সরকার পরিবর্তনের 5 মাসে কিছুই বদলায়নি মন্তব্য ফখরুলের। গ্যাস সংকটে বন্ধ 47 বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। কৃষক থেকে ভোক্তা 5 হাত ঘুরে চালের দাম দ্বিগুণ, সিপিডির গবেষণা। রাজধানীর উত্তরায় বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার। চুরি করতে এসে শ্বাসরোধে হত্যার ধারণা পুলিশের। এবং সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে মিলেছে ভারতের আধার কার্ড। 4 সহযোগী সহ কারাগারে রিমান্ড শুনানি রোববার। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24-এর রাত 10টার খবরে। আপনারা এতক্ষণ শুনছিলেন AKS সংবাদ শিরোনাম, আর পুরো খবর জুড়ে থাকছি আমরা দুজন, আমি নাজিয়া কণা এবং আমি মঞ্জুর আল মতিন। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আলোচনা হয়নি। এমনকি চীন ভারতের সাথে সম্পর্ক নিয়েও বৈঠকে কথা হয়নি। তবে প্রযুক্তি এবং AI নিয়ে যুক্তরাষ্ট্র চীনের লড়াই উদীয়মান সংকটে পরিণত হতে পারে বলে মনে করেন ডক্টর খলিলুর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের প্রথম ঢাকা সফর। দিল্লি থেকে বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেট ক্রিস্টেনসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিকেল 5টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন তিনি। প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে। এরপরে এক্স হ্যান্ডেলে সার্জিও লেখেন, বৈঠকে আলোচনা দারুণ ছিল, ইতিবাচক অগ্রগতিও হয়েছে। পরের রাতে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী। একাধিক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, চীন ভারতের সাথে সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের দুদেশের মধ্যে অত্যন্ত চমৎকার বাইল্যাটারাল রিলেশনশিপ এখন বিদ্যমান এবং এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে ব্যাপারে আমরা ইতিবাচক আলোচনা করেছি। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। ভিন্ন এক প্রশ্নের জবাবে বলেন, প্রযুক্তি এবং AI নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মতভেদ একটি উদীয়মান সংকটে পরিণত হতে চলেছে। দুনিয়াটা দুই রকম ব্লকে ভাগ হয়ে যাচ্ছে। এটা তো সকলের একটা, দিস ইজ অ্যান ইমার্জিং টেকনোলজি। আমরা অনেক কিছুই জানি না। আমি শুধু এইটুকু বুঝতে পারছি যে আগামী বিশ্বের আমাদের সভ্যতার একটা বেসিস হবে এটা। রোহিঙ্গাদের সার্বিক চাহিদা পূরণে বরাবরের মতোই যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সিলেটের গোপালগঞ্জে পদযাত্রা শেষে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে এবং এতে হতাহতের কোনো খবর মেলেনি। দলটির কেন্দ্রীয় নেতাদের অভিযোগ হচ্ছে যে সরকারি দলের মদদেই তাদের কর্মসূচিতে বারবার হামলা করা হচ্ছে। ফের হামলার শিকার জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাড়িবহর। এবার সিলেটের গোলাপগঞ্জের কর্মসূচি শেষে কানাইঘাটের পদযাত্রায় যাওয়ার পথে দলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহরে হামলা হয়। এ সময় তার সাথে ছিলেন সংসদ সদস্য মাহমুদা মিতু। সেখান থেকে সবাই জড়ো হন সিলেট সার্কিট হাউসে। দলের কেন্দ্রীয় নেতাদের অভিযোগ, সরকারি দলের মদদেই তাদের পদযাত্রায় বারবার হামলা হচ্ছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা রড নিয়ে এসেছে, দা নিয়ে এসেছে, তারা গাড়িটাতে কিভাবে হামলা করছিল এবং ওই গাড়িতে আমাদের নারী এমপি ডাক্তার মাহমুদা মিতু তিনিও ছিলেন। আজকে 2 দিন ধরে তাদের সেন্ট্রালি কোনো ধরনের কোনো আওয়াজ নাই,
তারা কাউকে বহিষ্কার করে নাই, কাউকে শাস্তির আওতায় আনে নাই, বরং তারা পুলিশকে নির্দেশনা দিয়েছে তোমরা চুপ থাকবে। জুলাই অভ্যুত্থান হয়েছে। এরপর কানাইঘাটে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতারা। বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম দাবি করেন, স্বৈরাচারের পথে হাঁটছে বর্তমান সরকার। আমাদের যে জুলাইয়ের অঙ্গীকার, সংস্কার এবং বিচার, তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপির সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে। সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বলেন, দমন নিপীড়ন করে লাভ নেই, যে কোনো সন্ত্রাসী হামলা মোকাবেলা করতে প্রস্তুত এনসিপি, মাঠ ছাড়বে না নেতাকর্মীরা। এর আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির সভায় যোগ দেন এনসিপির নেতারা। তারা একটা জাস্টিফিকেশন দিয়েছে যে আমি কথা বলি নাকি এই জন্য। আমি আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো। এদিকে চোখ হারানো আলিফকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা। পরে ব্রিফিংয়ে দলটির নেতারা বলেন, রাজনৈতিকভাবে বিরোধী মত মোকাবেলায় ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করছে সরকার। যে সরকার রাজনৈতিকভাবে এনসিপি বা বিরোধী দলকে মোকাবিলা না করে সে ফ্যাসিবাদের যেই কায়দা ছিল বিরোধী দলকে মোকাবেলা করার, কণ্ঠস্বরকে দমিয়ে রাখার, সেই কায়দা সেই পথেই তারা হাঁটছে। তানিম রহমান, চ্যানেল 24। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপি ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন। জানা যায়, বিকেলে উপজেলা সদরে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশক্তি। অভিযোগ রয়েছে যে এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহত হন। যদিও বিএনপির দাবি হচ্ছে, এনসিপির মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়। এই নিয়েই তাদের কর্মীরা কথা বলতে গেলে মারধরের শিকার হন। পুলিশ বলছে, কোন পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেয়া হয়নি। জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমানের স্বপ্ন পূরণ হলো। সচিবালয়ে তিনি দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে। এ সময় সরকার প্রধান তার খোঁজ খবর নেন। পরে আজিজুর প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আন্দোলনের সেই রক্তমাখা পতাকা। রক্তে ভেজা একটা পতাকা, মাথায় গুলির ক্ষত চেপে এক অদম্য জুলাই যোদ্ধা। 2024-এর সেই অগ্নিঝরা দিনে মিরপুর 10 নম্বরে যে লাল সবুজের পতাকাটা উঁচিয়ে ধরেছিলেন শেখ আজিজুর রহমান, তা আজ শুধু স্মৃতিই নয়, এক ইতিহাসের দলিল। এতদিনেও জুলাই যোদ্ধার স্বীকৃতি যার ভাগ্যে জোটেনি। পেটের দায়ে যাকে ধরতে হয়েছে সিএনজির অটোরিকশার স্টিয়ারিং। সরকারি বাংলা কলেজের সেই শিক্ষার্থীর জীবনের সেরা মুহূর্ত আসে বৃহস্পতিবার। তার কথা শোনেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন সেই পতাকা। 34শে জুলাই যখন আমরা অবস্থান করি, তো দুপুর টাইমে ওখানে অনেক গুলাগুলি হইতেছিল, বিকেলেও হইতেছিল। তো তৎক্ষণিক যখন পুলিশ ঘেরাও করে এবং আমাদের চারিদিক থেকে ছাত্রলীগ পুলিশ ঘেরাও করে, তো আমার যত ভাই বোনেরা ছিল সবাই পিছন দিকে চলে যাইতেছিল, মানে সামনের দিকে কেউই আগে হইতেছিল, মানে এক পা আগইলে 2 পা পিছ হইতে যাইতেছিল। তো ওইখান থেকে আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি আমার বাংলাদেশের স্বাধীন পতাকা নিয়ে আমি এই ফ্লাইওভারের উপর উঠে দাঁড়াতে পারি, তাহলে হয়তো আমার ভাই এবং আমার বোনের, আমার সহযোদ্ধারা আমাকে রেখে চলে যাবে না। তো ওইখান থেকেই আমি তৎক্ষণিক মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। রাজনীতি বা প্রাপ্তির হিসেব নয়, এক লড়াকু তরুণের অদম্য সাহসিকতা থেকে যাবে 24-এর অভ্যুত্থানের ইতিহাসে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা। সরকার পরিবর্তনের 5 মাসে বদলায়নি কিছুই। তারেক রহমান ছাড়া কারো মধ্যেই পরিবর্তনের মানসিকতা নেই বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ঘুষখোররা আগের মতোই ঘুষ খাচ্ছে, ভোল পাল্টে সবাই হয়ে গেছে জুলাই যোদ্ধা, যাদের বেশিরভাগই অপকর্মে লিপ্ত। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আসে নতুন সরকার। ফেব্রুয়ারির পর পেরিয়েছে বিএনপি সরকারের 5 মাস। এই সময়ে কতটুকু পরিবর্তন এলো দেশে? রাজধানীর ডিএপি অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবসের আলোচনায় উঠে আসে পরিবর্তনের নানা প্রসঙ্গ। অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে অনেকে। জুলাই নিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকারের 5 মাসে কিছুই বদলায়নি। সবার মধ্যে পরিবর্তনের মানসিকতা থাকলে জুলাই সফল হবে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনাদেরকে বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, একইভাবে ওই যে আমি বললাম যে আপনার ভোল পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দ্য পোপ। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এটা একটা দেশের, একটা জাতির ক্ষত। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নের দাবি থেকে সরে আসতে জামায়াতকে লোভ এবং ভয় দেখানো হয়েছিল, এমন দাবি করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তারা কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করেনি। গণভোটের রায় নিয়ে কোনো আপোষ করা হবে না, এমনটা হুঁশিয়ারি দেন তিনি। রাজধানীর কাকরাইলে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে জামাতের মতবিনিময়, যেখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা তুলে ধরেন তাদের সন্তানদের চোখে নতুন বাংলাদেশের স্বপ্ন। অভিযোগ করেন বর্তমান বাস্তবতায় তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। সেই সাথে আহ্বান জানান আন্দোলনে অংশ নেওয়াদের যেন সম্মানহানি না হয়। সুন্দর একটা বাংলাদেশ এবং সুন্দর ন্যায় বিচার যেখানে প্রতিষ্ঠা পায়, সেরকম একটা সুন্দর বাংলাদেশ আমরা মাননীয় সরকারের প্রধান হিসেবে আপনার কাছ থেকে আশা করব। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসেস রয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করুন, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন। এ সময় সংসদে না হলেও রাজপথে দাবি আদায় হুঁশিয়ারি দেন জামাতের শীর্ষ নেতারা। সেই সাথে জুলাইকে মুছে দেওয়ার ষড়যন্ত্র রুখে দেওয়ার কথাও বলেন তারা। পাশাপাশি সংস্কার প্রশ্নে কোনো আপোষ না করার বার্তাও দেন। যে জমিনে রক্ত পড়েছে, যারা আহত হয়েছে, চোখের আলো হারিয়ে এখানে কালো চশমা নিয়ে জাতিকে আলো বিতরণ করেছেন, আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। যারা জুলাইকে মুছতে চায় তাদেরকে ইতিহাস থেকে মুছে দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদের বিরোধী দলীয় নেতা দাবি করেন অসৎ ব্যক্তিদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হচ্ছে। প্রত্যাশা করেন বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখা শহীদদের হত্যার বিচারের। বলেন প্রতারণার রাজনীতি সমর্থন করে না জামাত। সব জায়গায় এখন একদম নির্লজ্জ দলীয়করণ চলতেছে। বাছাই করে করে অসৎ দুর্নীতিপরায়ণ লোকদেরকে প্রধান জায়গায় প্রদান করা হচ্ছে, যেন একটা দুর্নীতির স্বর্গরাজ্য কায়েম করা যায়। সংস্কার প্রশ্নে সরে আসতে বিরোধী দলকে লোভ ও ভয়ভীতি দেখানো হলেও গণভোটের গণরায় বাস্তবায়নে পিছপা হয়নি বলেও জানান জামাত আমির। কি জবাব দিব জুলাই যোদ্ধাদের কাছে? রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন, যার ফলে লোডশেডিং বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1700 মেগাওয়াটে। গ্যাসের যোগান না থাকায় 47টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ। গ্যাস সংকটের দ্রুত সমাধান না হলে লোডশেডিং আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস, কিন্তু সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় নেমে আসায় গ্যাস ভিত্তিক 71টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে উৎপাদন বন্ধ হয়ে আছে 47টির। আর যে 24টি চালু আছে সেখানেও মিলছে চাহিদার মাত্র 27%। এসব কেন্দ্রে দৈনিক 12,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকলেও বর্তমানে মিলছে মাত্র 4,000 মেগাওয়াট, যার প্রভাবে বিভিন্ন এলাকায় তীব্র হচ্ছে লোডশেডিং। গত বছর লোডশেডিং 300 থেকে 400 মেগাওয়াট হয়েছে ঠিক একই সময়, এবং যেহেতু এক্স্যাক্টলি এই সময় গ্যাসের এই পরিমাণ এখন যে পরিমাণ সমস্যা হয়েছে এটা হয়নি, সে কারণে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে আমরা আউটপুট আরো বেশি পেয়েছি, কখনো কখনো 6,000 মেগাওয়াটও পেয়েছি, যেটা এখন আমরা 4,000 মেগাওয়াট বা এর কমও পাচ্ছি। কিন্তু যদি চাহিদা এই 17,000 মতো
মেগাওয়াটের মতো থাকে, তাহলে এটা 1500 মেগাওয়াট থেকে 2000 মেগাওয়াট লোডশেডিং হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বিপর্যয় ঠেকাতে গ্যাস সংকটের কারণে বিকল্প হিসেবে তেল কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে যেতে হচ্ছে সরকারকে। এতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। যেহেতু কয়লার কন্ট্রিবিউশন বাড়ছে এবং কয়লার বিদ্যুতের খরচ তুলনামূলক বেশি, সে কারণে এখানে আপনার গড় উৎপাদন খরচ বাড়বে। আরেকটি জায়গা হচ্ছে যে কখনো কখনো হয়তো তেলের ব্যবহারও বাড়াতে হবে, এবং তেল তো অত্যন্ত এক্সপেন্সিভ, সেক্ষেত্রে সেটারও উৎপাদন খরচে একটা কন্ট্রিবিউশন থাকবে। জ্বালানি সংকট মোকাবেলায় নিজস্ব গ্যাস উৎপাদন বাড়ানোর উপর জোর দেন বিশেষজ্ঞরা। এলএনজি আমাদের জন্য নির্ভরযোগ্য জ্বালানি নয়। এইটা যদি আমরা মাথায় রেখে আমরা জ্বালানি মিক্স, জ্বালানি সরবরাহ কৌশল নির্ধারণ করি, তাহলে আমরা এই অবস্থা মোকাবেলা করতে পারি। দেশের মোট উৎপাদিত ও আমদানিকৃত গ্যাসের 37% বর্তমানে বিদ্যুৎ খাতে ব্যবহৃত হচ্ছে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। কৃষক থেকে ভোক্তা পর্যায়ে 5 হাত ঘুরে চালের দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে, এমন তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায়। একইভাবে মসুর ডাল, পেঁয়াজ, মরিচ, আলু, ডিম এমন সব নিত্যপণ্যের দাম বেড়েছে 116% পর্যন্ত। কখনো বৈরী আবহাওয়া, কখনো সরবরাহ সংকট, আবার কখনো কাঁচামালের প্রাপ্যতার অজুহাত, যে কোনো কারণেই বাজারে বেড়েই চলেছে পণ্যের দাম। সরকারের উচ্চ কর কমানোর কার্যক্রমও কোনো প্রভাব ফেলতে পারেনি বাজারে। নানা সময় নানা কথায় বাজার সামাল দেওয়ার কথা সরকারের কাছ থেকে বলা হলেও আদতে তা কোনো কাজে আসছে না। রয়েছে পরিকল্পনার অভাব, সাথে যুক্ত বাজারে অব্যবস্থাপনা। তাই পণ্যের দাম আসছে না নিয়ন্ত্রণে, বাড়ছে মূল্যস্ফীতি। তার মানে আমাদের এখানে ইনফ্লেশন পারসিস্টেন্টলি হাই থাকার একটা বড় কারণ হলো আমাদের লজিস্টিক কস্ট হাই। আমাদের এখানে তো সমস্যা অনেক, মার্কেট অ্যাসিমেট্রিজ আছে। এখানে একটা ইনফরমেশন শেয়ারিং এর একটা আপডেটেড স্ট্রাকচার নাই, এই মেকানিজমটা নাই। অবশ্য ভোক্তার কাছে বেশ কয়েক হাত ঘুরে আসে যে কোনো পণ্য, তাই প্রতি স্তরে বাড়ে পণ্যের দাম। কাঁচা পণ্যের দাম 60 থেকে 110% বেড়ে যাওয়ার কথা জানায় গবেষণা সংস্থা সিপিডি। নিম্ন আয়ের জনগণ কি ধরনের পণ্য ভোগ করে থাকে সেটা একটা এগুলো বিষয়, এবং তার পাশাপাশি যে বিভিন্ন পর্যায়ে যে দামের যে এই যে পরিবর্তনটা এবং দামটা কিভাবে হয়, এগুলোর যে বিভিন্ন নিটিগ্রিটি বিভিন্ন মাঠ পর্যায়ে আছে তথ্য পাওয়ার ক্ষেত্রে, সেগুলাকেও কিন্তু আবারও যাচাই বাছাই করা হবে। পণ্যের দাম নিয়ন্ত্রণে উৎপাদক পর্যায়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সঠিক ব্যবহার ও পরিকল্পনায় স্বচ্ছতার কথা তুলে ধরেন বক্তারা। রাইস এবং গমের প্রাইস বা আটার প্রাইস, এটাতে কিন্তু ফুড মিনিস্ট্রি ইন্টারভেনশন করতো এবং একটা মনিটরিং করতো, ভূমিকা অনেক ছোট হয়ে গেছে। এটা আমার মনে হয় দেখা দরকার, রিভিজিট করা দরকার। খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের হাত বদল কমানো, গুদাম ও মূল্যের স্বচ্ছতা নিশ্চিতে পরামর্শ দেওয়া হয়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।